স্বাগত দর্শক, নাগরিক টেলিভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদ বিশ্লেষণে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সাইদ আরমান সাইদ। আজকে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বাজেট 2025 এবং 26 অর্থ বছরের বাজেট আমরা আজকে পেলাম। আপনি জানেন যে এটি দেশের 54তম বাজেট এবং দ্বিতীয়বারের মতো টেলিভিশনের পর্দায় আমরা বাজেটটি আমরা দেখেছি। প্রথম একটি প্রশ্ন, প্রতি বছরই আমরা বাজেটের আকার বৃদ্ধি পেতে দেখি। এবারে কিন্তু আপনি জানেন যে গতবার 7,97,000 টাকা থেকে এবার 7,90,000 টাকা বাজেটের আকার ধরা হয়েছে, অর্থাৎ কম। এটা দিয়ে একটু আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই যে কম দিয়ে কেন আমরা আগামী বছরটি পার করব। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটি বলছিলেন যে আসলে বাজেটের আকার একেবারে একটু ভিন্নভাবে কিন্তু কমলো, প্রায় 7,000 কোটি টাকা। গতবার ছিল যেটি আপনি বলছিলেন 7,97,000 কোটি টাকা, সেটি এবার 7,90,000 কোটি টাকা ঠিক করলেন অর্থ উপদেষ্টা। আপনি এটা কমানোর প্রেক্ষাপটটা কিন্তু অনেকটা স্পষ্ট এই কারণে বলছি, আপনি যদি খেয়াল করেন যে আমরা যদি দক্ষিণ এশিয়ায় যদি হিসাব করি আমাদের রাজস্ব আদায়ের পরিস্থিতি, সেটি কিন্তু একেবারে তলানিতে। এবং সারা বিশ্বেই যে সমস্ত দেশ রাজস্ব আদায় মানে কর এবং জিডিপি অনুপাতে যারা একেবারে তলানিতে আছে, বাংলাদেশ কিন্তু তার মধ্যে রয়েছে। সেইখান থেকে অর্থ উপদেষ্টা যেহেতু তার আয়ের বড় যোগান তার কাছে নেই, অর্থ উপদেষ্টার কাছে রাজস্ব কাঠামোতে দুঃখিত বড় সংস্কার প্রয়োজন আছে। এই কারণে কিন্তু তিনি সাহস করতে পারেন না আসলে ব্যয়ের পরিকল্পনাটা বাড়াতে। কারণ আয় না বাড়িয়ে তিনি যখনই ব্যয়ের পরিকল্পনা করতে যাবেন, তাকে কিন্তু বড় অংশ ঋণ করতে হবে এবং ঘাটতি দেখাতে হবে। সেই সাহসটি কিন্তু তিনি করেন নাই, যার কারণে কিন্তু আমরা দেখছি যে ঘাটতির পরিমাণ চলতি অর্থ বছর যেটি 2,56,000 কোটি টাকা ঠিক করা হয়, সেখান থেকে কিন্তু অর্থ উপদেষ্টা পরিকল্পনা করছেন যে আগামী 2025 এবং 26 অর্থ বছরের বাজেটে সেটি 2,26,000 কোটি টাকায় সেটি রাখতে চান। এই যে রাজস্ব আদায়ের যে দুর্বলতা, সেটি কিন্তু আসলে তাকে বড় একটি জায়গা বিবেচনা করতে হয়েছে। দুই হলো আরেকটি বিষয়ে যেটি সরকার, এই অন্তর্বর্তী সরকার বিবেচনা করছে এবং বলা হচ্ছে, এবং অর্থ উপদেষ্টার যে বাজেট বক্তৃতা আমরা যেটা শুনলাম, সেখানেও কিন্তু তিনি অনেকটা ইঙ্গিত করেছেন যে বিগত সরকারে বিশেষ করে আওয়ামী লীগ সরকার টানা যে শাসন আমলে আমরা অর্থনৈতিক ব্যবস্থাপনা দেখেছি, সেখানে বিপুল অর্থ অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, অর্থ পাচার হয়েছে, এই ফিরিস্তি কিন্তু উপদেষ্টা জানিয়েছেন। যার কারণে উনি হয়তোবা দেখাতে চেয়েছেন যে অপচয় ঠেকিয়ে, দুর্নীতি ঠেকিয়ে, পাচার ঠেকিয়ে একটু অর্থনীতি কাঠামোতে একটু গুড গভর্নেন্স রেখে, সুশাসন রেখে হয়তোবা তিনি ব্যয়টাকে একটু লাগাম করার চেষ্টা করছেন। এই দুটি আসলে বড় কারণ বলে মোটামুটি মনে হচ্ছে। এর বাইরে আসলে জানেন যেটি অন্তর্বর্তী সরকার, এই সরকার কতদিন থাকবে এই সরকারও ঠিকমতো স্পষ্ট করছে না, মানুষের কাছেও অস্পষ্ট। এই সরকার কিন্তু বাজেট বাস্তবায়ন আসলে পুরো সময়টাও পাবে না। 3 নাম্বার, এই কারণটাও আমার কাছে মনে হয়েছে যে সব মিলিয়ে এই 3টি কারণে আসলে উপদেষ্টা খুব বেশি সাহস করতে পারেন নাই ব্যয়ের বড় কোনো ফর্দ তৈরি করতে। যেমনটি আমরা বলছিলেন যে দেশের যে গেল সরকারের যে অনিয়ম দুর্নীতির ফলে যে অর্থনীতির যে ভঙ্গুরতা আমরা একটি দেশ আমরা পেয়েছি, সেখান থেকে দেশ রিকভার করছে এবং তারা অত্যন্ত বুদ্ধিদীপ্ততার সঙ্গে একটি খুবই বুদ্ধিদীপ্ত একটি বাজেটের আকার নিয়ে তারা আগামী বছরটি যাবেন কিনা, শেষ করতে পারবেন কিনা সেটা সময় বলে দেবে। জনগণ কি কেমন বাজেট পেল? সানি, আপনি যদিও এটি বাজেটকে প্রশংসা করছেন, আমি কিন্তু আপনার সঙ্গে অনেকটা দ্বিমত করছি। আমি কিন্তু বাজেটটাকে একেবারেই গতানুগতিক ভাবেই দেখছি। আমি মনে করছি অর্থ উপদেষ্টা একটি কথা বলবার চেষ্টা করছেন যে বৈষম্যহীন টেকসই অর্থনৈতিক ব্যবস্থাপনা গড়ে তোলার তার চেষ্টা এবং প্রত্যয় এই বাজেটে, কিন্তু তিনি কিন্তু আসলে খুব বেশি চমক দেখাতে পারেন নাই। কেন? কারণ তার কাছে আসলে সুযোগ তো খুব সীমিত। আপনি দেখছেন যে যখন বাজেট তৈরি কাজ চলছিল, তখন প্রশাসনে আন্দোলন চলছিল, এখনো চলছে, এনবিআর কর্মীরা আন্দোলন করছে। সব মিলিয়ে এই যে এতগুলো অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, সেখান থেকে এই মানে সেই চমক যে দেখাবেন সেই সুযোগ আসলে অর্থ উপদেষ্টার কাছে ছিল না। কাজেই সেই দিক থেকে বিবেচনা করলে বাজেট একেবারেই গতানুগতিক। আপনি যেটি বলছিলেন যে বাজেট থেকে আসলে মানুষ কি পেল, এটি কিন্তু বড় একটি প্রশ্ন। আপনি মানুষ
কি প্রত্যাশা করে বাজেটের কাছে? মানুষ বেসিক কিছু জায়গা কিন্তু দেখতে চায়, কোথায় আয় করবেন, কোথায় ব্যয় করবেন। তার থেকে বড় ব্যাপার সে ব্যক্তিগতভাবে আমি আপনি আসলে কতটা স্বস্তি পাবো, স্বস্তির জায়গাগুলো কি? প্রথমত মূল্যস্ফীতি। আপনি জানেন যে গত লম্বা সময় ধরে আমরা মানুষ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে। বিশেষ করে স্থির আয়ের মানুষ যারা যারা বেতনে চাকরি করেন এবং দরিদ্র মানুষ যারা, তাদের কিন্তু চলতে আসলে অনেক হিমশিম খেতে হচ্ছে। অনেকেই আমরা দেখি শুনি যাদের সামান্য কিছু সঞ্চয় ছিল সেগুলো কিন্তু তারা এখন তুলে খরচ করে জীবনযাত্রা ব্যয় সামাল দিচ্ছেন। তো সেই জায়গায় আসলে মূল্যস্ফীতি সামাল দেওয়ার যে বড় পদক্ষেপ সেটি কিন্তু আমরা দেখছি না আমরা। এবং এটিও আমি পুরো বাজেট বক্তৃতা কিন্তু দেখিনি যে আগামী অর্থ বছরে তিনি মূল্যস্ফীতি কততে নামিয়ে আনবেন সেটা স্পষ্ট না। যদিও বলছেন যে জুন শেষে, যে এই চলতি জুন শেষে মূল্যস্ফীতি 8% নামবে, সেটি আমরা তিনি তার প্রত্যাশার কথা বলেছেন, সেটি একটি ব্যাপার। তারপরে যদি আপনি দেখেন যে মানুষ আরেকটি জিনিস প্রত্যাশা করে যে যদিও মূল্যস্ফীতি থেকে রেহাই দিতে উপদেষ্টা বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন, এই যে স্বল্প মূল্যে বিতরণ বিভিন্ন টিসিবির মাধ্যমে বা খাদ্য অধিদপ্তরের মাধ্যমে খাদ্যপণ্য বিতরণ, সেগুলো তিনি বেগবানের কথা বলেছেন। দ্বিতীয় হলো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যারা একেবারে দরিদ্র মানুষ, দেশের প্রান্তিক মানুষ, তাদের সুরক্ষা একটা বড় হাতিয়ার কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এখানে কিন্তু একটা গোজামিল আমরা বিগত দিনেও দেখেছি এবং এবারও আমরা যেটি দেখলাম। একটি কিন্তু প্রশ্ন কিন্তু এখানে আপনার খুবই একটি আপনার চিন্তার একটি বিষয়। জাতীয় রাজস্ব বোর্ড, যেমনটি আপনি বলছিলেন যে অব্যবস্থাপনায় ইতিমধ্যে সরকার কিন্তু এটিকে দুই ভাগ করার জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটিও এখন হচ্ছে হবে না এমন একটি পর্যায়ে রয়েছে। তো বাজেটের মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে রাজস্ব সংগ্রহ। এই রাজস্ব সংগ্রহেতে এটি বাধাগ্রস্ত কেমনটি হবে বলে আপনি মনে করেন? একেবারে ঠিক বলেছেন। আমরা যদি হিসাব করি আসলে সানি, চলতি অর্থ বছরের তো আমরা শেষ মাস চলছে জুন, তাই না? আমরা 11 মাস পার করেছি। এখন যেটি একটি হিসাব কিন্তু এই 11 মাসের রাজস্ব প্রশাসনের যে আয় ব্যয়ের যে চিত্র, আয়ের যে চিত্র, সেটি যদি আমরা পর্যালোচনা করে দেখি, চলতি অর্থ বছরে আমি ধারণা করছি যে 1 লাখ কোটি টাকা রাজস্ব ঘাটতি হবে। চলতি অর্থ বছর আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যে বাজেট দিয়ে যায় সেখানে কিন্তু 4,80,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল। তো সেখান থেকে আমার ধারণা এবং এটি হয়তো দিন শেষে সত্য হবে, বিশ্লেষকরা তাই বলছেন যে 1 লাখ কোটি টাকা, তার মানে 3,80,000 কোটি টাকার কাছাকাছি হবে রাজস্ব আদায়। এই যে আন্দোলন চলছে, এনবিআর কে দুই ভাগ করবার উদ্যোগ চলছে, এটি নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আছে। তবে যে প্রক্রিয়ায় আসলে এনবিআর এর এই সংস্কার পদক্ষেপটি সরকার নিয়েছে এবং শেষ পর্যন্ত কিছুটা সমালোচনা হয়েছে, তার বিদেশে থাকা, যুক্তরাষ্ট্রে থাকা ছেলের প্রেসক্রিপশনে তিনি এই কাজটি তড়িৎ করেছেন। কিন্তু এটি বাংলাদেশের অর্থনীতিবিদরাও কিন্তু অনেকদিন বলছিলেন যে রাজস্ব আদায় এবং নীতি দুটো আলাদা হওয়া উচিত। কিন্তু যে প্রক্রিয়া করা হয়েছে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া, রাতারাতি এবং রাতে এটির আসলে আদেশ জারি হয়েছে, সেই প্রক্রিয়াটি কিন্তু প্রশ্নমুখে পড়েছে এবং যার কারণে পুরো দেখেন যে এই আন্দোলনটা বড় হয়েছে। যদি আলাপ আলোচনা করে করা হতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। এখন আপনি যেটি বললেন যে আসলে তাহলে নতুন অর্থ বছরের পরিস্থিতিটা কি হবে, আমি যেটি দেখলাম যে অর্থ উপদেষ্টা মনে করছেন যে আগামী অর্থ বছরে তিনি 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করছেন, যেটা আমি বারবার বলছিলাম যে আসলে তার কাছে আসলে আয়ের খুব বেশি সুযোগ নেই এবং তিনি সব মিলিয়ে আদায় করতে চান রাজস্ব এবং রাজস্ব বহির্ভূত। সাইদ, চমৎকার ভাবে শুনছিলাম যে আপনি যেমনটি বলছিলেন যে এনবিআর এর যে বিভক্তি রাতের মধ্যেই, তো এগুলো তো আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিংও বটে যে সামনের বাজেটটা। তো সামনের বাজেট যে বাস্তবায়নের যে চ্যালেঞ্জটা রয়েছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি। এই রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় তারা অনেকটা হুঁশিয়ারি ভাবে, অনেকটা ভেবে চিনতে তারপর একটি বাজেট তারা আজকে আমাদের মাঝে উপস্থাপন করলেন। তো আপনার কাছে বেশ কিছু তথ্য রয়েছে, একটু আমাদেরকে একটু জানাবেন যে আমাদের বাজেটের কি কি রয়েছে। সানি, বাজেটের আকার বাড়েনি আমরা বলছি, সেটি সত্য, 7,000 কোটি টাকা কমেছে, কিন্তু তারপরে যদি আপনি দেখেন যে 7,90,000 কোটি টাকার একটি বড় বাজেট তো বাংলাদেশ পেল। এখন এই বাজেট থেকে এই যেটা আপনি শুরুতে জানতে চাইলেন যে মানুষ আসলে কি পেল, আপনি যদি দেখেন যে এই বাজেটের বড় একটি অংশ কিন্তু চলে যায় আমাদের, আগে যেটিকে বলা হতো অনুন্নয়ন বাজেট, এখন সেটিকে বলা হয় পরিচালন বাজেট।
এই পরিচালন খাতে যেটি আসলে মানুষের সরাসরি কোনো কাজে লাগে না, সেই অংশটি কিন্তু বড়, সেটি প্রায় 5,06,000 কোটি টাকা পরিচালন খাতে চলে যাবে। উন্নয়ন বাজেট যদি আমরা দেখি, উন্নয়ন বাজেট কিন্তু একেবারে খুবই কম, সেটা 2,30,000 কোটি টাকা। বিগত অর্থ বছরে উন্নয়ন বাজেট ছিল 2,65,000 কোটি টাকা, এবং সংস্থাগুলো নিজস্ব অর্থায়ন যদি ধরি সেটি যোগ করলে প্রায় 2,79,000 কোটি টাকা ছিল। সেখান থেকে যদি বিবেচনা করেন যে উন্নয়ন বাজেট মানে কি, রাস্তাঘাটের উন্নয়ন, স্বাস্থ্য, প্রকৌশল, কালভার্ট, ব্রিজ তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ করা, এই উন্নয়ন বাজেটে কিন্তু সরকার প্রায় 35,000 কোটি টাকা ব্যয় কমিয়েছে আমরা দেখছি। আর বড় একটি অংশ আমি যেটি বললাম যে পরিচালন খাতে চলে যাবে। পরিচালন খাতে আবার দেখবেন যে এই যে সরকার যেহেতু বিগত সরকার যেহেতু টানা ঘাটতি বাজেট দিয়ে গেছে, এইগুলোর অর্থায়নের জন্য তাকে কিন্তু দেশ থেকে ঋণ নিতে হয়েছে, বিদেশ থেকে ঋণ আনতে হয়েছে, ব্যাংক ব্যবস্থা থেকে নিয়েছে, সঞ্চয়পত্র বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে সরকার। যার কারণে এখানে কিন্তু একটা বিস্ফোরা তৈরি হয়েছে সরকারি সুদ ব্যয়, এবং আমরা দেখছি যে এবার কিন্তু সুদ ব্যয় প্রায় 1,22,000 কোটি টাকা রাখতে হয়েছে, যেটি গত অর্থ বছরে ছিল 1,13,000 কোটি টাকা। তার মানে প্রায় 10,000 কোটি টাকা কিন্তু সুদ বাবদ ব্যয় হবে। এবং এর মধ্যে যদি স্থানীয় সুদের আমরা দেখি, সঞ্চয়পত্র এবং ব্যাংক ব্যবস্থা থেকে যে ঋণ, তাতে কিন্তু 1,00,000 কোটি টাকা চলে যাবে, বাকি টাকা বিদেশি ঋণে। কাজেই মানুষের সরাসরি বাজেট থেকে মানে ব্যয়ের এই জায়গা থেকে যদি দেখেন, শুধু উন্নয়ন বাজেটের কিছু সুফল পাবে, রাস্তাঘাট হলে মানুষ চলাচল করতে সুযোগ পায়, এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভবন হলে প্রান্তিক পর্যায়ে বিশেষ করে যারা পড়াশোনা করেন তাদের জন্য একটু স্বস্তি তৈরি হয়। এই জায়গাগুলো আসলে বিবেচনার বিষয়। সাইদ, গতানুগতিক বাজেটের মধ্যে নতুন একটি বিষয় আজকে আমরা একটু দেখতে পেলাম, সেটা হচ্ছে করমুক্ত আয়সীমা 2025-26 অর্থ বছরে অপরিবর্তিত 3,50,000 টাকা পর্যন্ত রয়েছে। 26-27 এবং 27-28 আগামী এই বাজেট এখন মাত্র শুরু হলো, 1 বছর যাবে, তারপর আগামী আরো 2 বছরের জন্য তারা করমুক্ত আয়ের সীমা 3,75,000 টাকা করেছে। এই আগামী বছরে আমরা করমুক্ত আয়ের সীমা 3,50,000 টাকা পর্যন্ত আমরা পাচ্ছি। নতুন একটি বিষয় সংযোজন যে জুলাই যারা যোদ্ধা হতো তাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা করা হয়েছে। সে বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আপনি যেটি বললেন যে করমুক্ত আয়ের সীমা, এটি কিন্তু মানুষের জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এবং এই কারণে কিন্তু বাজেট প্রণয়নের সময় কিন্তু সব স্বার্থ সংশ্লিষ্ট সবাই, যারা এনবিআর এর সঙ্গে বলেন বা অর্থ উপদেষ্টার সঙ্গে বলেন, যারাই আলোচনা করেছে, এমনকি আমরাও কিন্তু নানাভাবে বলবার চেষ্টা করেছি যে করমুক্ত আয়ের সীমা এখন ন্যূনতম 4,00,000 কোটি টাকা, 4 লাখ টাকা হওয়া উচিত, এবং কেউ এটি 4.5 লাখ বা 5 লাখ টাকাও বলেছেন। সেখানে কিন্তু অর্থ উপদেষ্টা কিছুটা শুভঙ্করের ফাঁকি দিলেন এবং কিছুটা ফন্দি ফিকির করলেন আমি বলবো। এই কারণে যে তিনি চলতি অর্থ বছরে তো এটি বাড়ালেনই না, অপরিবর্তিত রাখলেন নতুন বাজেটে চলতি অর্থ বছরের সঙ্গে। তিনি পরের অর্থ বছরে কি হবে, তারপরে অর্থ বছরে কি হবে তার একটি প্রাক্কলন করে গেলেন। সেটি তো পরে যারা অর্থ উপদেষ্টা বা অর্থমন্ত্রী হবেন, যদি রাজনৈতিক সরকার আসে, পরের সরকার সিচুয়েশন ডিমান্ড করবে, এটি কিন্তু নাও রাখতে পারে। নতুন সরকার বাজেট দিবে, তার মতো করে বাজেট দিবে। কাজে এটি বলবার দরকার ছিল না। তিনি এই অর্থ বছরে কি, আগামী অর্থ বছরের জন্য কি পরিকল্পনা সেটি তার করা উচিত ছিল, কিন্তু সেটি করেন নাই। সেখানে কিন্তু অনেকটা গোজামিল দিয়ে তিনি আসলে একটি মানুষকে স্বস্তির কথা জানালেন, এটি একটি ব্যাপার। আর আপনি যেটি বলছিলেন যে জুলাই আন্দোলনে যারা হতাহত হয়েছে তাদের জন্য 405 কোটি টাকা একটি বাড়তি বরাদ্দও কিন্তু আমরা দেখছি, সেটি অনেকেই প্রশংসা করছে, যেহেতু নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটি বলা হয় যে রাজনৈতিক যারা গোষ্ঠী আছে তারা বলছে যে বিগত যেহেতু স্বৈরাচারী সরকারের পতনে তাদের অবদান রয়েছে, সেখানে এই বরাদ্দটি হয়তোবা সমর্থনযোগ্য। তাদের আবার করের ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হয়েছে, সেই আলোচনা আমি করব না, সেটি হয়তো বা আরেকটু সময় লাগবে এটি আসলে মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় সেটি জানবার জন্য। তবে আরেকটি সুখবর কিন্তু অর্থ উপদেষ্টা করমুক্ত আয় সীমা বাড়ান নাই, সেটি একটি দুঃসংবাদ, কিন্তু একটি সুখবর কিন্তু অর্থ উপদেষ্টা দিয়েছেন। সেটি হলো যে ব্যাংকে যাদের আয়
কোনো এক সময় যদি আপনি জানেন যে আবগারি শুল্ক 1 লাখ দিতে হয় টাকা পর্যন্ত 1 লাখ যদি টাকা, সেটি চলতি অর্থ বছরে 1 লাখ টাকা পর্যন্ত কোনো এক সময় যদি বছরে যে কোনো সময় যদি 1 লাখ টাকা আপনার ব্যাংকে স্পর্শ ব্যালেন্স করলে হয়, একটা আবগারি তাহলে শুল্ক আবগারি শুল্ক আরোপ হতো, সেটি তিনি বাড়িয়ে 3 লাখ 3 লাখ টাকা টাকা পর্যন্ত করেছেন। এখানে কিছুটা স্বস্তি হয়তো বা মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন, যেহেতু কর্মুক্ত আয়সীমা বাড়ানো, এখানে তিনি সেটি করবার চেষ্টা করেছেন। আর যেটি বলছিলাম যে এর সঙ্গে জুলাই আন্দোলনে হতাহতদের জন্য বরাদ্দ রেখেছেন, তাদের কর ছাড় দিচ্ছেন, সেটির সঙ্গে কিন্তু আরেকটি ব্যাপার খুব জড়িত, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, যেটি শুরুতে আমি বলছিলাম যে প্রান্তিক মানুষ যারা, গরিব মানুষ যারা, স্থিরায় মানুষ যারা, যারা বয়স্ক ভাতা পান, বিধবা ভাতা পান, তাদের জন্য কিন্তু অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা দেখলাম যে খুব বেশি সুখবর দেন নাই। কাউকে 50 টাকা, কাউকে 100 টাকা বাড়িয়েছেন। এই সময় এসে চিন্তা করেন যে মানুষটি বয়স্ক, বাংলাদেশে এত ব্যবস্থাপনা, চিকিৎসা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে আপনি যান, আপনি ঠিকমতো চিকিৎসা পাবেন না। আপনি যদি এদের এই সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো, সেটি জেলা হাসপাতাল বলেন, উপজেলা হাসপাতালে বলেন, আমি কয়েকদিন আগে আমার গ্রামের বাড়ি থেকে যখন আসছিলাম, আমি আমার এক নিকট আত্মীয় চিকিৎসা ভর্তি ছিলেন একটি জেলা সদর হসপিটালে দেখলাম। মানে এটি দেখলেই আপনি বলবেন যে একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এরকম চলতে পারে না। বাজেটের বাস্তবিকতা এবং অনেকটা স্বার্থপরতার ইঙ্গিতও আপনার কাছ থেকে আমরা পেয়েছি। তো এবার আমরা একটু তথ্য নিয়ে একটু আলোচনা করতে যাই যে বাজেট ঘাটতির বিষয় এবং কোন কোন খাতে কি কি পরিমাণ অর্থ ব্যয়ের পরিকল্পনা করছে সরকার। সানি, আমরা বিগত দিনগুলোতে আমরা সবসময় দেখেছি যে বাজেট ঘাটতি নিয়ে কিছু কিছু সময় ব্যাপক সমালোচনা হয়েছে, যদিও অর্থনীতি শাস্ত্রে আসলে 5% পর্যন্ত বাজেট ঘাটতি সমর্থনযোগ্য বলা হয়। কিন্তু বিগত সরকার ব্যয়ের বড় আকাঙ্ক্ষা করেছেন, যার কারণে বাজেটের আকার বাড়িয়েছেন, এবং সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বাজেট ঘাটতি কিন্তু পরিমাণে বেড়েছে, যদিও জিডিপির তুলনায় সেটি 5%-এর বেশি, খুব বেশি 2-1 বার গিয়েছে আমরা দেখেছি। তো এবার যেটি দেখছি, যে আমি যেটি বলছিলাম একবার, যে চলতি অর্থ বছরে যদি আপনি দেখেন, আমাদের ঘাটতি কিন্তু বাজেটে প্রায় 2,56,000 কোটি টাকা, এবং এখন অর্থ উপদেষ্টা যেটি বলছেন যে সেটি 2,26,000 কোটি টাকা তিনি করবেন। তার মানে প্রায় কিন্তু 30,000 কোটি টাকা তিনি এখানে রাজস্ব বা বাজেট ঘাটতি কিন্তু তিনি কাটছাট করলেন। এবং এখন এই ঘাটতির অর্থায়নটা আসলে কিভাবে হবে? আমরা দেখছি যে ঘাটতির অর্থায়নের বড় একটি অংশ তিনি বৈদেশিক উৎস থেকে ঋণ করতে চান, এবং তার একটি অংশ আবার বাংলাদেশের দেশীয় উৎস থেকে একটু ঋণ করতে চান, এবং দেশীয় উৎস থেকে তিনি প্রায় 1 লাখ কোটি টাকার মতো ঋণের পরিকল্পনা করছেন, বাকিটা বিদেশি উৎস থেকে ঋণের কথা বলছেন। এটি হলো ঘাটতি অর্থায়ন। এবং ব্যাংক ব্যবস্থা থেকে যদি আমরা দেখি, অর্থ উপদেষ্টা আশা করছেন যে তিনি ব্যাংক ব্যবস্থা থেকে 1,04,000 কোটি টাকা পাবেন। সঞ্চয়পত্র বিক্রি করে তিনি 12,500 কোটি টাকা নিতে চান, এবং অন্যান্য উৎস থেকে কিন্তু তিনি আরো 8,500 কোটি টাকা মিলিয়ে এই যে বৈদেশিক উৎস, স্থানীয় উৎস, ব্যাংক, সঞ্চয়পত্র, অন্যান্য উৎস থেকে সব মিলিয়ে কিন্তু তিনি তার যে ঘাটতি অর্থায়ন সেটি কিন্তু তিনি ঠিক করতে চান, এবং সেভাবেই তিনি তার যে ঋণ করে ঘাটতিটা তিনি মেটানোর পরিকল্পনা করছেন। এবং তিনি ঋণ করে গেলেও কিন্তু সেটি কিন্তু দিন শেষে মানুষকেই কিন্তু এই ঋণের বোঝা কিন্তু আসলে টানতে হবে, এবং পরে সরকার যে আসবে তাকে কিন্তু এই ঋণের দায় দেনা সুদ পরিশোধ করতে হবে। জনমন বেশ কিছু সিদ্ধান্ত আমরা অনেক সময় দেখে থাকি, যেমনটি আজকে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখলাম যে মোবাইল মুঠোফোনের দাম বাড়বে, বা বেশ কিছু বিষয়ের যে দামগুলো বাড়বে, এ বিষয়ে বা কোনো কোনো বিষয়ে যে কমবে, এই ধরনের একটি বিশ্লেষণ বা শুল্ক বাড়া বা কমার সাথে তার একটি সংযুক্ত করে থাকেন। আলোচনার বিষয়টি হচ্ছে, আপনার মুঠোফোনের যে দাম বাড়বে বলছে, এই মুঠোফোনের কিন্তু একটা ভ্যাট অব্যাহতির একটি সময় রয়েছে 2027 সালের জুন পর্যন্ত। এখনো পর্যন্ত কিন্তু এই ভ্যাটটি কিন্তু তারা বাড়াচ্ছে না। কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা কিন্তু মার্কেটে কিন্তু আমরা ছড়িয়ে ফেললাম যে এগুলোর দাম বাড়বে। এমন অনেক জিনিসের ক্ষেত্রেই আপনার সরকারের পক্ষ থেকে এক ধরনের নির্দেশনা দেয়া হয় যে শুল্ক বা ভ্যাটের আপনার বা ট্যাক্সের কমা বাড়ার ক্ষেত্রে, কিন্তু বাস্তবিকে যে তৃণমূল পর্যায়ের যে গ্রাহক, সরকার বাড়াচ্ছে 5 টাকা, কিন্তু গ্রাহক
আপনার তৃণমূল পর্যায়ে গ্রাহকদের কাছ থেকে সেগুলো আদায় করে নেওয়া হচ্ছে 20 টাকার উপরে। অর্থাৎ সরকারের যে কর আদায়ের যে ব্যবধান, তার তুলনায় কোম্পানিগুলো যে গ্রাহকদের কাছ থেকে যে দাম বাড়িয়ে নিচ্ছে, সেটির ব্যবধান কিন্তু অনেক। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? একেবারে ঠিক বলেছেন। তবে একটি জিনিস কি, আপনি যদি দেখেন যে এই বাজেটের সঙ্গে কিন্তু আরেকটি বিষয় খুব জড়িত, সেটি হলো অর্থ বিল। অর্থ বিল যখন আসলে ঘোষণা হয় তখন থেকে কিন্তু এটি কার্যকর হয়ে যায়, যার কারণে কিছু কিছু জিনিসের দাম কিন্তু তাৎক্ষণিকভাবে বাড়ানোর সুযোগ আছে। আবার এটি ঠিক, আবার যেগুলো কমার কথা সেগুলো কমানোরও কিন্তু ব্যবস্থা থাকা উচিত। কিন্তু বাংলাদেশে যেহেতু বললাম যে পুরো আর্থিক খাতে বা অর্থনৈতিক ব্যবস্থাপনাতে সুশাসনের সংকট রয়েছে, যার কারণে কিন্তু এই জিনিসগুলো বাড়লে খুব দ্রুত বেড়ে যায়, মানুষের পকেট কাটা হয়, কিন্তু কমলে মানুষের সেই সুফলটা পায় না। এবার আমরা দেখছি যে হয়তো কিছু কিছু বেশ কিছু পণ্যে কিন্তু অর্থমন্ত্রী শুল্ক করে ছাড় দিয়েছেন, তার মানে এই পণ্যগুলোর দাম কমার কথা। আবার এখানে যেমন মোবাইল ফোনের কথা বলছিলেন, কসমেটিক্স সামগ্রীর দাম বাড়বে। আবার আমরা একটা জিনিস খেয়াল করলাম আমি, যে আবার বিদেশি আইসক্রিমের দাম কমবে। আরেকটা জিনিস আমি খেয়াল করলাম যে আপনি জানেন যে আমরা তৈরি পোশাকে কিন্তু বাংলাদেশ সারা বিশ্বের গন্তব্য। তো সেখানে উপদেষ্টা যেটি করলেন যে বিদেশি পোশাক আমদানিতে তিনি শুল্ক কর ছাড় দিলেন, এটি আসলে কতটা মানে বাংলাদেশ যখন পোশাকে স্বাবলম্বী, আমরা রপ্তানি করি, তখন বিদেশি পোশাক আমদানিতে শুল্ক কর ছাড়টা আসলে কতটা গ্রহণযোগ্য সেটি বিবেচনার ব্যাপার। আবার অবশ্য চিনিতে তিনি শুল্ক কর ছাড় দিয়েছেন, এটি হয়তো মানুষকে নিত্যপণ্যের এই তালিকাটায় একটু মানুষ স্বস্তি পাবে। লবণের ক্ষেত্রে তিনি কিছুটা ছাড় দিয়েছেন, এখানে হয়তো মানুষ কিছুটা স্বস্তি পাবে। সব মিলিয়ে মানে একেবারে যে অনেক পণ্যের দাম কমবেই শুধু তা না, আবার কিন্তু অনেক পণ্যের দাম বেড়ে যাবে, যেগুলো মানুষকে আবার কিছুটা কষ্টের মধ্যে সেই ব্যয়গুলো কিন্তু মানুষকে সামাল দিতে হবে। এটি একটি প্রেক্ষাপট। কিন্তু তার থেকে বড় ব্যাপার যে পুরো আপনি যেটি বলছিলেন যে যেহেতু একটি রাজনৈতিক অস্থিরতা চলছে, সেখানে আসলে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা মানুষ বলছে, রাজনৈতিক দলগুলো বলছে। কাজেই বাজেট বাস্তবায়ন বলেন বা একটি পুরো অর্থনীতিতে একটি সুশৃঙ্খল পরিস্থিতি, অর্থনৈতিক কাঠামোতে শৃঙ্খলা আনা, সেই জন্য কিন্তু একটু অনেকেই বলছে যে এই অস্থিরতা অনিশ্চয়তা কাটাতে আমাদের খুব দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে হবে। সাইদ, জুলাই আন্দোলনের পরে কয়েক মাস দেশের সকলেই কিন্তু এটার প্রতি, জুলাই আন্দোলনে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিলেন বা যারা সাহায্য সহযোগিতা করেছিলেন, প্রত্যেকের প্রতি সকলে একটা শ্রদ্ধাবোধের একটা জায়গা তৈরি হয়েছিল। আমাদের বাংলাদেশে এখন বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি, তারা কিন্তু বর্তমানে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টার বিপরীতমুখী কিন্তু তারা অবস্থান করছে। প্রধান উপদেষ্টাও কিন্তু একটি বক্তব্যকে কেন্দ্র করে মূলত উনি বলেছিলেন যে জাতিসংঘে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় আর বাকিরা চায় না। এইগুলো কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া এবং বিপরীত প্রতিক্রিয়া আপনার তৈরি হয়েছে। তো আবার এদিকে বাজেট, দেশের অর্থনীতির শৃঙ্খলা এবং উন্নয়ন, এগুলো কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর অনেকাংশে নির্ভরশীল। একেবারে তো তাই, এবং তাই হচ্ছে। কিন্তু আপনি যদি দেখেন যে এখন দেশে বিনিয়োগ নেই, আমরা দেখছি যে দেশে বিনিয়োগ পরিস্থিতি গত 10 বছরে তলানিতে। বিনিয়োগ কেন করবে মানুষ, সেটি দেশি স্থানীয় বিনিয়োগকারী বলেন বা বিদেশি বিনিয়োগকারী বলেন। এবং আপনি খেয়াল করবেন যে বিদেশি বিনিয়োগকারীদের কিভাবে প্রণোদনা দেওয়া যায়, কিভাবে উৎসাহিত করা যায়, তার জন্য সরকার কিন্তু একটা কমিটি করলো। তার মানে কতটা বেকায়দায় থাকলে এই এই উদ্যোগ নিতে হয়। এমনি কিন্তু আমাদের স্থানীয় বিনিয়োগকারী অনেক সময় বলেন যে আমরা বেশি বিদেশি বিনিয়োগকারীদের বেশি প্রশ্রয় দিই, বেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাড়তি সুযোগ দিই, যেটি স্থানীয় বিনিয়োগকারীরা পান না। তারা বলেন যে ওই সুযোগ সুবিধা যদি স্থানীয় বিনিয়োগকারীদের দেওয়া হয়, তাহলে তারা অর্থনীতিতে আরো বেশি অবদান রাখতে পারবেন। তো রাজনৈতিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক প্রক্রিয়া, এটি কিন্তু অর্থনীতির সাথে খুবই শক্তিশালীভাবে
জড়িত এবং অর্থনৈতিক এই শৃঙ্খলা আনার জন্য কিন্তু রাজনৈতিক সরকারের কথা কিন্তু সবাই বলছে। এখন আমরা দেখছি যে বাংলাদেশে যদিও উপদেষ্টা বলছেন যে একটি রাজনৈতিক দল, সেটি বিএনপিকে ইঙ্গিত করে বলছেন, কিন্তু বাংলাদেশে যদি আমরা এই যদি দেখেন রাজনৈতিক প্রেক্ষাপট এই 53-54 বছরের, তাহলে কিন্তু আসলে বড় দু একটি রাজনৈতিক দলই বাংলাদেশের শাসন ক্ষমতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছিল। কাজেই তারা কি চাচ্ছে, তাদের যেহেতু বড় একটি সমর্থক গোষ্ঠী রয়েছে সারা দেশে, আপনি দেখছেন যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বিএনপির এক নেতাকে বসানো নিয়ে দেশে রাজধানীতে কি হয়ে গেল, এরকম অনেক আন্দোলনে আমরা দেখছি। বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং এই যে দেখেন স্যার, দাবি আদায়ের যে মানে সরকারি এগুলো তো সরকারি কার্যালয়গুলো বন্ধ, এনবিআরও বন্ধ রাখা হয়েছিল দাবি আদায়ের জন্য, সিটি কর্পোরেশনের কাজগুলো তারা দাবি আদায়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। যেমনটি আলোচনা করছিলাম যে আপনার এই যে আমরা যে বাজেট পেলাম এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে রাজনৈতিক পরিস্থিতির উপর অনেকাংশে নির্ভরশীল, আমরা কিন্তু এখনো যেমনটি বলতে চাচ্ছিলাম যে বর্তমানে কিন্তু এই যে জুলাই আন্দোলনের এবং রাজনৈতিক যে সবচেয়ে বড় দলটি এখন সক্রিয় ভূমিকা পালন করছে, তারা কিন্তু এখন একটি বিপরীতমুখী অবস্থান তারা করছে। এখন সামনে কি হচ্ছে, কি হবে সেটা কিন্তু আমরা আসলে বলতেও পারছি না যে অনিশ্চয়তায় একটি বাংলাদেশ আমরা যাচ্ছে কিনা। তো বাজেটের যে জনগণের যে বাজেট, এই জনগণের বাজেটের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকার তারা দায়িত্ব পালন করছে। দিন শেষে কিন্তু দেশের মানুষ চায় কিন্তু শান্তি, একটু শান্তিতে থাকবে, জিনিসপত্রের যে লাগাম ছাড়া যে দর ছিল এগুলো তাদের সহনীয় পর্যায়ে চলে আসবে, এতটুকুই কিন্তু মানুষের প্রাপ্য। অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি খাত, যে খাত থেকে কর্মসংস্থান তৈরি হয়, মূলধন তৈরি হয়, সে একটি খাত কিন্তু অনেক দিন ধরে আপনার প্রায় মৃতপ্রায় হয়ে রয়েছে। এই মৃতপ্রায় বাজারকে বাঁচাতে আজকে অর্থ উপদেষ্টা মহোদয় কিন্তু নিজেই স্বীকার করে নিলেন যে তার বক্তৃতায় যে পুঁজিবাজার এখন ধ্বংসের দ্বার প্রান্তে। যদিও উনি দোষ চাপিয়েছেন বিগত সরকারের সময় যে অনিয়ম দুর্নীতি যে করা হয়েছে, যে কারণে শেয়ার বাজারটি এখন প্রায় মৃতপ্রায়। এই ধ্বংস প্রায় পুঁজিবাজারকে টেনে তুলতে সরকার কিছু প্রণোদনার ব্যবস্থা করেছে। এখন প্রণোদনা মানে ট্যাক্স কমিয়েছে। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় উনি শেয়ার বাজারকে গতিশীল এবং উন্নয়ন করতে 5টি দিক নির্দেশনা দিয়েছিলেন। যেমনটি দেশে যে বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে যেখানে সরকারের মালিকানা রয়েছে, এই সরকারের মালিকানার থেকে একটি অংশ শেয়ার বাজারে তালিকাভুক্ত করে জনগণকে আরো সম্পৃক্ত করবেন। তারপর দেশে যেগুলো ভালো কোম্পানি রয়েছে, অনেক বেশি টার্নওভার তারা বছরে করে থাকেন, এমন কোম্পানিগুলোর জন্য একটি প্রণোদনের ব্যবস্থা তারা করবেন এবং শেয়ার বাজারে অনিয়ম দুর্নীতি রোধে তারা ব্যবস্থা করবেন। বিদেশি বিশেষজ্ঞ এনে শেয়ার বাজার সংস্কার করবেন, এমন 5টি নির্দেশনা প্রধান উপদেষ্টা দিয়েছিলেন। সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন যে চলমান, সেটা আজকে কিন্তু অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতা আমরা শুনেছি এবং স্পষ্টভাবে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। যেমন মার্চেন্ট ব্যাংকগুলো, আগের সময়ে মার্চেন্ট ব্যাংকগুলোকে অন্যান্য ব্যাংকের সঙ্গে তুলনা করে তাদের সঙ্গে সম্পৃক্ত করে কর নির্ধারণ করা হতো। এবার কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। আপনার প্রায় 10% মতো ট্যাক্স মার্চেন্ট ব্যাংকগুলোর কমিয়েছে। শেয়ার বাজারে যারা সিকিউরিটিজ হাউস দীর্ঘ মন্দায় যারা খুব হতাশার মধ্যে নিমজ্জিত, তাদের লেনদেন বাড়ানোর জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগ বাড়ানোর জন্য সিকিউরিটিজ হাউসগুলোর যে উৎসে কর, লেনদেনের উপর উৎসে কর, যেটা আগে ছিল 0.05%, সেটা কমিয়ে 0.03% করা হয়েছে। স্যার, আপনি বলছিলেন যে সিকিউরিটি হাউস যারা তাদের কর কমিয়েছে, মার্চেন্ট ব্যাংকগুলোর কর কমিয়েছে, সেটি ঠিক আছে, কিন্তু বাংলাদেশে পুঁজিবাজারে যেটি বড় সমস্যা, যে এই যে এক একটা ধকল আসে, মানে এই বাজারে অনেক সাধারণ বিনিয়োগকারী যারা সর্বশান্ত হয়ে পড়েন, তাদের সুরক্ষার জন্য
এই পুরো বাজারটা যাতে একটি শৃঙ্খল বাজার হয় সেই জন্য কি পদক্ষেপ আছে? এবং আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে যারা পুঁজিবাজারে আসতে চায় না, তাদেরকে আনার ব্যাপারে কোনো বিশেষ কোনো নীতি উদ্যোগ কি আপনি বাজেটে দেখলেন কিনা? চমৎকার সাইদ। হ্যাঁ, তেমন একটি উদ্যোগ সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি যে ভালো কোম্পানি বাজারে আনার জন্য আগে যেগুলো তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার ব্যবধান যেখানে 5% ছিল, সেটা এখন 7.5% বাড়ানো হয়েছে, যাতে করে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারমুখী হওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। এটা ছিল আপনার তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানিগুলোর যে কর হার ব্যবধান আমরা এই বাজেটে আমরা পেয়েছি। পুঁজিবাজারের জন্য আরো বেশ কিছু ইতিবাচক যে বিষয়টি রয়েছে, এবং বিনিয়োগকারী এবং স্টেক হোল্ডাররা তাদেরকে কিন্তু দীর্ঘদিনের একটি দাবি ছিল যে দেশের ব্যাংক ব্যবস্থা, এই ব্যাংক ব্যবস্থাকে টেনে তোলার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু অনেক অর্থ বরাদ্দ দিয়ে তাদেরকে এখন একটি শেপে সরকার নিয়ে এসেছে। এবং প্রথমে যে আমানতকারীরা যে আতঙ্কিত হয়েছিল ব্যাংকের প্রতি, এখন কিন্তু সেই আতঙ্কটা লক্ষ্য করা যাচ্ছে না, কারণ তারা ব্যাংকে যাওয়া মাত্র, চাহিদা মাত্র তারা অর্থ পেয়ে যাচ্ছেন। এই ব্যাংকগুলোকে কিন্তু টেনে তুলে সরকার কিন্তু একটি ব্যবস্থার মধ্যে নিয়ে এসেছেন। তো বিনিয়োগকারীদের একটি দাবি ছিল যে পুঁজিবাজারও তো এই দেশের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশটিকে যেহেতু বাজারে এখন তারল্য সংকট এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে যে এই বাজারে এখন লেনদেন হচ্ছে শুধু হাউস টু হাউস, নতুন করে ইনভেস্টর আসছে না, তাদের আস্থা ফিরছে না। তো তাদের আস্থা ফেরানোর জন্য কিন্তু সাইদ সরকারের কাছে তারা একটি ফান্ড বরাদ্দ চেয়েছিল, এবং ইতিমধ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ তারাও বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে তারা আলাপ আলোচনা করছে। প্রায় 10 থেকে 15 হাজার কোটি টাকা এই বাজারে যেন বিনিয়োগ করা হয়, সে বিষয়ে কিন্তু আইসিবিও তোড়জোড় চালাচ্ছে যেন অর্থ এখানে বরাদ্দ দেওয়া হয়। কারণ এই বাজারে এখন যতই নীতি পলিসি দেওয়া হোক, গত 7-8 মাসে কিন্তু সরকার এই শেয়ার বাজারকে টেনে তোলার জন্য বারংবার বৈঠক করেছে, বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে, তবুও কিন্তু আমরা বাজারটিকে ঘুরে দেখতে পারিনি। তার মূল কারণ ছিল কিন্তু আস্থার সংকট। আস্থার সংকটটা তৈরি হয়েছে তারল্য সংকট থেকে। এই বাজারে যেখানে আগে 1,1500 কোটি টাকা, 800 কোটি টাকা গড়ে লেনদেন হতো, সেটি এখন নেমে এসেছে 200 কোটির ঘরে। সরকার যদি চাইতো এই বাজারটিকে তারা টেনে তুলবে, তাহলে তাদেরও একটা ফান্ড আপনার ব্যবস্থা করার জন্য এই বাজেটের বক্তৃতার মাধ্যমে আমরা শুনতে পেতাম। যদিও যতটুকু খবর আমার কাছে রয়েছে যে তারাও চাচ্ছে যে এই আপনার একটি মিউচুয়াল ফান্ড গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের হয়ে অর্থ উপদেষ্টা মহোদয় কিছুদিন আগে একটি সাক্ষাৎকারও এই বিষয়টি একটু স্পষ্ট করেছেন যে তারা পুঁজিবাজারে একটু ফান্ড তারা দিতে চান। যদিও বাজেটের এই বক্তৃতায় আমরা এটি পাইনি। সরকার চেষ্টা করছে পুঁজিবাজারকে বাঁচানোর জন্য, কিন্তু দিন শেষে যে বিষয়টা আস্থার সংকট, সেটি তৈরি হচ্ছে না। সানি, আপনাকে আরেকটি তথ্য আমি একটু দিয়ে আবার আমি নতুন করে একটু আলোচনাটা শুরু করতে চাই আপনার সঙ্গে। সেটি হলো, আপনি দেখবেন যে এই সরকার কিন্তু বারবার সুশাসনের কথা বলে, এবং মানুষেরও কিন্তু এক ধরনের প্রত্যাশা যে এই সরকার সুশাসনের পথে হাঁটছে। কিন্তু একটা সাংঘর্ষিক তথ্য আমি আপনার মাধ্যমে জানাতে চাই মানুষকে। সেটি হলো যে বাজেটে বড় একটি বিষয় কিন্তু থাকে কালো টাকার প্রসঙ্গ। বিগত দিনে দেখেছি এটি নিয়ে তীব্র সমালোচনা হয়, এবং রাজনৈতিক সরকার এক ধরনের আপোষরফা করে কালো টাকার মালিকদের সুযোগ দিয়ে থাকে। এটা আমরা বিগত দিনে দেখেছি। কিন্তু এই সরকার এসে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগ সরকারের সময় কালো টাকার যে সুযোগ অবারিত ছিল সেটি বাতিল করে দেয়। কিন্তু উদ্বেগজনক কথা হলো যে এই নতুন অর্থ বছরেও কিন্তু কালো টাকা সাদা করার একটা সুযোগ আমরা রাখা হয়েছে দেখছি। বিশেষ করে ফ্ল্যাট বা জমি কেনার ক্ষেত্রে এই সুযোগটা অর্থ উপদেষ্টা রাখলেন। এটি কিন্তু একটি প্রশ্নের ব্যাপার। আপনি বলবেন সুশাসনের কথা, আবার যারা চুরি করবে, ডাকাতি করবে, চুরি ডাকাতি করে অর্থ উপার্জন করবে, তাদেরকে তাদের যে কালো টাকা সেগুলো সাদা করার সুযোগ দিবেন। তার মানে কি আপনি অবৈধ আয়কে উৎসাহিত করছেন। সে ফ্ল্যাট কিনবে, যদিও করের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে, কিন্তু এটি কিন্তু একটি প্রশ্ন। যখন আমরা ভালো অর্থনীতির কথা বলি, সুশাসনের কথা বলি, তখন এই ধরনের সুযোগ সেটি কিন্তু একটি প্রশ্ন
তুলছে, বিশেষ করে এই সরকার যখন বলছে যে আমরা কোনো অনিয়মকে প্রশ্রয় দিব না, কোনো অপরাধকে প্রশ্রয় দিব না, তখন এই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা কিন্তু মনে হয় অনেক মানুষই প্রশ্ন করবে। এটি হয়তোবা আরেকটু যখন সময় গড়াবে তখন এটি আরো স্পষ্ট হবে আমাদের কাছে যে মানুষ এটাকে কিভাবে নিচ্ছে। এখানে আপনার চমৎকারভাবে বলছিলেন যে অপ্রদর্শিত যে অর্থ, প্রতি বছরই আমরা দেখছি যে এই অপ্রদর্শিত অর্থ আপনার সাদা করার জন্য বা আপনার আয়ে তাদের দেখার জন্য, বৈধ করার জন্য একটি কর হার নির্ধারণ করে দেন সরকার। তাহলে আমরা তো আগের ধারাই তো আমরা চললাম, নতুন করে যে যেমনটি আপনি বলছিলেন যে সুশাসন, যারা অপ্রদর্শিত আয়, কত টাকা অপ্রদর্শিত আয় সাদা হয়েছে সে তথ্যগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু এটার পরিমাণ আপনার কে চাইবে, কোন ব্যক্তি চাইবে যে আমার কাছে 100 কোটি টাকা অপ্রদর্শিত আয় রয়েছে, আমি এটা 15% ট্যাক্স দিয়ে আমি এটাকে বৈধ করে নেব, এটা কিন্তু অনেকেই চান না। তো সেটি একটি ব্যাপার, চান না করের পরিমাণের কারণে। আবার আরেকটি ব্যাপার হলো যে এখন সরকার হয়তো বা বলছে যে আপনাকে প্রশ্ন করা হবে না, বিনা প্রশ্নে আপনি অপ্রদর্শিত অর্থ সাদা করে নিলেন, কিন্তু পরে সরকারের কোনো সংস্থা হয়তো বা জাতীয় রাজস্ব বোর্ড প্রশ্ন তুললো না, কিন্তু দুর্নীতি দমন কমিশন প্রশ্ন তুলতে পারে, অন্য অনেক সংস্থাগুলো কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন তুলতে পারে, যার কারণে কিন্তু অনেকে যারা কালো টাকার মালিক তারা কিন্তু সাহস করেন না তাদের অপ্রদর্শিত কালো টাকাটা সাদা করে নিতে। এটি একটি ব্যাপার। আর আপনি যেটি বলছিলেন যে খুব বেশি অর্থ সাদা হয় না, কিন্তু এই কারণে আমরা যদি দেখি যে স্বাধীনতার পর থেকে প্রত্যেক রাজনৈতিক সরকারই এই সুযোগটি কোনো না কোনো কলে কৌশলের ছলে বলে দিয়ে থাকে, কিন্তু এখন পর্যন্ত প্রায় খুব বেশি না 40-50 হাজার কোটি টাকাও সাদা হয়েছে বলে কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না। এটি পরিমাণ খুবই কম, কারণ হলো যে মানুষ একটা সংখ্যার মধ্যে থাকে, আর হলো যে যাদের কালো টাকা রয়েছে, সাদা অপ্রদর্শিত টাকা, তারা কিন্তু প্রচুর অর্থ বিদেশে নিয়ে গেছে, যেটি এখন আমরা আস্তে আস্তে আমরা দেখছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপত্র, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের যে তথ্যপত্র, সেখান থেকে কিন্তু আমরা দেখছি যে বিপুল অর্থ বিদেশে আমাদের বাংলাদেশ থেকে পাচার হয়েছে। সরকার এখন চেষ্টা করছে সেই অর্থগুলো দেশে ফেরত আনার, এবং সেই অর্থগুলো দেশে ফেরত এনে কিভাবে মূল অর্থনীতিতে সম্পৃক্ত করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এটি একটি ব্যাপার, কিন্তু মোটা দাগে হলো যে আসলে কালো টাকা সাদা করবার সুযোগ এটি অব্যাহত রাখবে এই অন্তর্বর্তী সরকার, এটি কিন্তু অনেক মানুষই সেটি কিন্তু আসলে প্রত্যাশা করে। খুবই চমৎকারভাবে সাইদ আমরা এতক্ষণ আলোচনা এবং সমালোচনার বাজেট আমাদের মধ্যে হয়ে গেল এবং আমরা বিশ্লেষণ করলাম। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি এবং দর্শকদের কাছ থেকেও আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। সাইদ, এতক্ষণ নাগরিকের সংবাদ বিশ্লেষণে, বিশেষ করে আজকের বাজেট পর্যালোচনায় সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নাগরিকের সংবাদ বিশ্লেষণ আজকে এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।